বিএনপির নেতা মির্জা আব্বাসকে নিয়ে আমি কেন আলাপ আলোচনা করি এই বিষয়ে অনেকেই জানতে চান যে কেন আমি একজন বয়োবৃদ্ধ নেতা বা একজন এত সিনিয়র নেতা যার এত বড় ইতিহাস আছে তার পিছনে লাগি বা তাকে কেন রাজনীতি থেকে সরানোর প্রজেক্ট আমি হাতে নিছি এই ধরনের কোশ্চেন মানুষ আমাকে করছে। তো সেই কারণে আমি এই ভিডিওটা করতেছি যে কী কারণে আমি মির্জা আব্বাসের পিছে লাগলাম। তো আপনারা খুব ভালোভাবেই জানেন এবং সম্প্রতি আপনারা নিশ্চয়ই দেখছেন যে মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসের নাম আমরা এই নির্বাচনের পর থেকে শুনতে পাইলাম। এই আফরোজা আব্বাস এবং মির্জা আব্বাস সম্প্রতি একটা ছবি পোস্ট করছেন এবং এই ছবি পোস্ট করার মধ্যে দিয়ে তারা এক ধরনের একটা বাস্তবতা প্রকাশ হাজির করতে চাইছেন যে মির্জা আব্বাস আসলে সুস্থ হওয়ার পথে এবং খুব শিগগিরই তিনি তার সংসদীয় কাজকর্মে বা তার যে কাজকর্ম আছে সেই কাজকর্মে ফেরত আসতে পারবেন। ফলে আমরা যারা কোশ্চেন করছি যে একজন অসুস্থ নেতাকে বা একজন মানে যারা আসলে শারীরিকভাবে যিনি আসলে এই কাজটার জন্য উপযুক্ত না তাকে টাইনা নিয়ে যাওয়ার এই যে বাস্তবতা দেখা যাচ্ছে এটা আসলে কেন করতেছে এই প্রশ্নটা আমরা যারা করছি তাদেরকে এক ধরনের বুঝ দেওয়ার একটা ব্যাপার আছে এখানে এবং বাস্তবতই হইতেই পারে যে মির্জা আব্বাস আসলে সুস্থ হয়ে উঠতেছেন। আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি আলাপটা এখান থেকে শুরু করছিলাম যে আমাদের রাজনৈতিক কালচারে এরকম একটা বিষয় আছে, এটা আপনি আওয়ামী লীগের আমলেও দেখতে পাইবেন যে মানে বয়োবৃদ্ধ নেতা, সিনিয়র নেতা, স্থায়ী কমিটির সদস্য ইত্যাদি নানান মানে গুণান্বিত অবস্থায় তারা আসলে রাজনীতিতে থাকেই এবং তাদের আসলে কোনো কাজ থাকে না। তাদের যেই পান্ডা পুন্ডা অনেক ক্ষেত্রে স্ত্রী তারা আসলে তার কাজটা করে এবং তার ক্ষমতাটা তারা ব্যবহার করে তিনি বিছানায় পড়ে থাকেন। আমি আশা করি না বা আমি চাই না মির্জা আব্বাসের বাস্তবতা সেটা হোক, কিন্তু মির্জা আব্বাস যে সংসদে যাইতে পারতেছিলেন না বা এখনও পারতেছেন না এবং তিনি যে অসুস্থ এবং এই পুরা বিষয়টাই মানে আমি আলাপ করার আগ পর্যন্ত দেখলাম যে এই বিষয়ে কারো কোনো হেলদোল ছিল না এবং বাংলাদেশের আইনটাই ওইভাবে তৈরি করা যে আসলে একজন নেতা যা সংসদে একটা চিঠি পাঠায় একটা অনুমতি নিয়ে নিলেই হইল যে আমি অসুস্থ আছি আমার সংসদের বাইরে রাখেন ইত্যাদি ইত্যাদি। ফলে মির্জা আব্বাস সুস্থ হোক এটাই আমার কামনা, কিন্তু তাকে অসুস্থ হইলেও তাকে টাইনা নিয়ে যাওয়ার যেই রাজনৈতিক বাধ্যবাধকতা বিএনপি ক্যারি করে বা বহন করে এইটা নিয়ে আমি প্রশ্ন তুলছিলাম এবং আশা করি আপনারা কেউই এই প্রশ্নের সঙ্গে দ্বিমত করবেন না যে আমাদের রাজনৈতিক কালচারে অকারণ অনেক নেতাদের একটা মানে ব্যাগেজ মানে দলগুলি টাইনা নিয়ে যায়। কিন্তু আমি যে কারণে কোশ্চেনটা করছি সেই কোশ্চেনের পিছনে আরও সিরিয়াস কিছু আলাপ আছে, সিরিয়াস কিছু এলিগেশন আছে, অভিযোগ আছে ইত্যাদি নিয়েও আলাপ করা দরকার। প্রথমত আমাদের যে রাজনৈতিক কালচার এই রাজনৈতিক কালচার আরেকটা গুরুত্বপূর্ণ যেই বিষয় সেটা হচ্ছে যে একটা এলাকায় যখন কেউ জনপ্রতিনিধি হয় বা এমপি হয় তিনি আসলে ওই এলাকার একটা মানে প্রধান ব্যক্তি হয়ে ওঠেন। তার আন্ডারে আপনি স্থানীয় অফিসগুলি বলেন বা মানে যা যা আছে সব কিছু আসলে তার আন্ডারে চলে। ফলে সেই সেই এলাকার পুলিশ থানাগুলি বা পুলিশের যেই লোকগুলি আছে সবাই তারই মানে এক ধরনের অধীনস্থ হিসাবে বিচরণ করে। ফলে সেই এলাকায় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা সেই এলাকার একটা ফিউডাল লর্ড হিসাবে হাজির হয় আমাদের এই এমপিরা। সেই বাস্তবতা থেকে আমি কোশ্চেনটা এই কারণে করছিলাম যে মির্জা আব্বাস অন্তত নির্বাচনের আগ পর্যন্ত আমি একটা প্রবণতা দেখতে পাইতেছিলাম যে মির্জা আব্বাস চাইতেছেন না যে তার এলাকায় যেই পান্ডারা আছে বিএনপির পান্ডারা আছে এবং এইটা তো ওপেন সিক্রেট, এটা তো আসলে গোপন করার কিছু নাই, তার যে বৃহৎ অঞ্চল আপনি যদি ঢাকার এই মির্জা আব্বাসের যে এরিয়াটা এই পুরা এরিয়াটাকে যদি আপনি লোকেট করার চেষ্টা করেন এবং ঢাকার যে সিরিয়াস ক্রাইম এরিয়াগুলো সেখানে এগুলো পড়বে এবং এখানে অনেকগুলি মানে ছোট ছোট চিপা আছে, পকেট আছে যেখানে অনেক বড় বড় মানে এলাকার পাতি নেতা মহল্লা ছোট ছোট গডফাদার ক্ল্যান এগুলো আসলে দানাবাইদে আছে যারা চাঁদাবাজি করে ইত্যাদি ইত্যাদি, পাবলিককে ভয়ভীতি করে, ইভেন নারী হেনস্থা থেকে শুরু করে অনেক ধরনের আকাম কুকাম তারা করে এবং পুলিশের আসলে এই জায়গায় খুব বেশি ব্যবস্থা নেওয়ার নাই কারণ তাদের রাজনৈতিক কানেকশন এখানে পুলিশের জন্য একটা অন্তরায়। ফলে আমি নির্বাচনের আগ পর্যন্ত দেখছিলাম যে যে কোনো কারণেই হোক নাসিরউদ্দিন পাটোয়ারি, ওসমান হাদি ওনাদের আলাপ আলোচনার কারণে হোক বা ওনাদের নির্বাচনী ক্যাম্পেইনের কারণে হোক বা যে কোনো কারণে হোক মির্জা আব্বাস এই পান্ডাদেরকে এক ধরনের মানে কন্ট্রোলের মধ্যে রাখার একটা বাধ্যবাধকতা তিনি দেখাইছেন এবং আমি খুব ওপেনলি আমার যেহেতু এই এলাকা আসা যাওয়া আছে এবং আমি এলাকার মানে চিত্রটা জানি, ইতিহাসটা জানি এবং এই গলিগালা কালচারের যেই বাস্তবতা আছে সেটা খুব ভালোভাবে জানি। ফলে নির্বাচনের আগে মির্জা আব্বাসের একটা মানে এরকম একটা কন্ট্রোলড একটা মানে সিচুয়েশন তিনি তৈরি করে রাখতে চাইছিলেন, কিন্তু নির্বাচনের পরে যখন
এই পুরা বাস্তবতাটা বদলাইতে শুরু করলো, তখন আসলে তিনি এক ধরনের গা ছাড়া দিতে শুরু করলেন এবং এই যে গডফাদারশিপ, মির্জা আব্বাসের যে গডফাদারশিপ, সেইটা এই পুরো অঞ্চল আবার ক্লেম করতে শুরু করলো। এবং এই বাস্তবতায় আপনি এই বৃহৎ অঞ্চলে আপনি সম্ভবত 100-র বেশি মানে এইসব নেতাই পাইবেন যেগুলি আসলে জাস্ট এই পিস্তল মিস্তল নিয়া এইসব গলিগালা কালচার এর ভিতরে বিচরণ করে এবং জাস্ট মসজিদ দখল থেকে শুরু কইরা গলি দখল, বস্তি দখল এবং এই ক্ল্যানগুলি তারা চালায়। ছোট ছোট পোলাপাইনের হাতে ওই যে মানে ছোট ছোট ওই যে চাক্কু মাক্কু এগুলো দিয়া তারা পুরো জিনিসটা কন্ট্রোল করে। এই যে ক্ল্যান, এই যে মানে ফিউডাল লর্ডদের যে এরকম মানে চেলা চামুন্ডার যে বাস্তবতা, তারা আসলে পুরো অঞ্চলটা আবার ক্লেম করতে শুরু করলো। এবং এইখানেই আমি কোশ্চেনটা তুলছি যে এইখানে কি মির্জা আব্বাসের অসুস্থতা একটা ফ্যাক্টর কিনা, যে মির্জা আব্বাস অসুস্থ, ফলে তিনি তার কন্ট্রোলে নাই, ফলে এই সিচুয়েশনটা আবার বদলা যেতেছে, আবারও সে আগের বাস্তবতায়, যেই বাস্তবতার কারণে মির্জা আব্বাস থেকে মানুষ সইরা আসতেছিল, তরুণরা সইরা আসতেছিল, মধ্যবিত্ত সইরা আসতে চাইতেছিল বা সইরা আসতেছিল, তারা আসলে আবারও একই বাস্তবতার মুখোমুখি হচ্ছে। ফলে এখানে আমি তারপর আরেকটু মানে যখন গভীরে গেলাম তখন দেখলাম যেটা আরও ভয়ানক, যে মির্জা আব্বাসের স্ত্রী বেসিক্যালি তার যেই মানে প্রতিপত্তি সেইটা আসলে তিনি এখন এই জায়গায় প্রয়োগ করতেছেন এবং মির্জা আব্বাসের অনুপস্থিতিতে মির্জা আব্বাসের স্ত্রী হয়ে গেছেন, আফরোজা আব্বাস হয়ে গেছেন জনপ্রতিনিধি। যেইটা আপনি বাংলাদেশের আইন বলেন, রাজনৈতিক কালচারও যদি বলেন, তাইলেও এটা আসলে একটা অনুপ্রবেদ ঘটনা এবং একটা অদ্ভুত ঘটনা। মির্জা আব্বাসের স্ত্রী, হু ইজ মির্জা আব্বাসের স্ত্রী? আফরোজা আব্বাস কে? মানে আফরোজা আব্বাসের সঙ্গে আমাদের কি সম্পর্ক? তিনি তো কোনো মানে জনপ্রতিনিধি না, তিনি একজন জনপ্রতিনিধির বউ, তো কি হয়েছে? এখন মির্জা আব্বাসের স্ত্রী যখন এই পুরা এলাকায় একটা এরকম একটা ধ্বংসযজ্ঞের বাস্তবতা চালায়, তখন এটা আমাদের জন্য খুবই কনসার্নিংয়ের জায়গা এবং এখানে মির্জা আব্বাসের অস্তিত্ব একটা ফ্যাক্টর কিনা সেটাই আমার কোশ্চেনের জায়গা ছিল। এখন মির্জা আব্বাসের স্ত্রী যদি এই ক্ল্যানটা মানে এই যে মানে ফিউডাল যে মানে পুরান আমলের যে বাস্তবতা, এই যে মহল্লা কালচার, এই যে পিস্তল ঠেকবাজি, এই ইয়াং পোলাপাইন কিশোর গ্যাংগুলিকে ইনস্টল করা, এই যে কালচার, এটা যদি তিনি আবার ইনস্টল করেন এই পুরা অঞ্চলের মধ্যে, তাইলে আসলে বিএনপি এতে কি উপকৃত হবে? আপনি জাস্ট নির্বাচনের আগে আপনি যদি মানে গভীরভাবে এই অঞ্চলের মনস্তত্ত্বটা পড়েন, কেন মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে গেছিল? ধর্ম? আমি তো তা মনে করি না। নাসিরউদ্দিন পাটোয়ারি পুরা টাইম তার সঙ্গে যে তরুণরা ছিল, সেই তরুণদেরকে আপনি ধর্ম দিয়ে ডিফাইন করতে পারবেন না। তারা ছাত্র শিবির করে না, তারা ইয়াং স্কুলের পোলাপাইন বা কলেজের পোলাপাইন। এই ছেলেগুলি মেয়েগুলি তারা যে নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে গেছে, কেন গেছে? তার কারণ হচ্ছে যে মির্জা আব্বাসের এই অঞ্চলে বা আওয়ামী লীগের দিক থেকেও যেই এই অঞ্চলটা যারা চালাইতো, এর মধ্যে একটা মানে খারাপ কালচার আছে, এর মধ্যে একটা পিস্তলের কালচার আছে, এর মধ্যে একটা ওই এলাকার পাতি নেতাদের একটা মানে স্বরাজ আছে। ফলে এইটার থেকে মানুষ সইরে আসতে চেয়েছিল এবং এই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি এত এত জনপ্রিয় হয়েছে। এখন বিএনপি তো এই জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে আলটিমেটলি পারে নাই। আপনি হয়তো ভোটে জিতছেন, ইভেন ভোটে জেতা নিয়ে অনেক কোশ্চেন আছে। আপনি হয়তো ভোটে জিতছেন, ভোটে জেতার পরে আপনি কি মনে করেন যে এখন এই মির্জা আব্বাসের এই গডফাদারশিপ যদি আবার এখানে ইনস্টল হয় তার স্ত্রীর মাধ্যমে, তাহলে কি বিএনপি খুব উপকৃত হয়ে যাবে? বিএনপি খুব নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারায় দিবে? বিষয়টা তো একেবারেই তা না। ফলে আমি মনে করি যে বিএনপি যে তরুণদের সঙ্গে বিএনপির যে দূরত্ব, এই দূরত্বের মাঝখানে একটা বেসিক ফ্যাক্টর হচ্ছে এই গডফাদারগুলি ঢাকার বিভিন্ন অঞ্চলে, যেই গডফাদারগুলি এই পুরো অঞ্চলগুলি মানে কন্ট্রোল করে। এখন আপনি এই গডফাদারশিপ, এই গডফাদার হয়ে ওঠা, এই যে ক্ল্যানগুলি যে ঢাকার এই চিপা চাপায় যে তৈরি হয়ে আছে, আমি সারা দেশের খবর জানি না, আমি আমার অঞ্চলের কথা জানি, এই পুরো বাস্তবতাটা যে হয়ে আছে, বিএনপি যদি এটাকে কনফার্ম না করে, একজন সিনিয়র নেতা দিয়ে বিএনপি কি করবে? বিএনপি তো তরুণদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। আমি খুব ক্লিয়ারলি এখানে স্টেটমেন্ট দিতে চাই যে বিএনপি তার যেই তারুণ্যের সঙ্গে তার যে সম্পর্ক, যেটা তারেক রহমান যে ইমেজের মধ্য দিয়ে তৈরি করতে চাচ্ছেন, তার সঙ্গে এই মির্জা আব্বাস এবং তার স্ত্রী আফরোজা আব্বাসদের এই যে ক্ল্যানগুলি, এই যে গডফাদারশিপ, এই যে ছোট ছোট পিস্তলবাজি, এইগুলা কমপ্লিটলি কনফ্লিক্ট করতেছে এবং বিএনপি যদি এটা নোটিশ করার সাহস না রাখে, বিএনপি এই জায়গায় ধরা খাবে। এখন আপনি একদিকে জাইমান রহমানের যে ইমেজ, আপনি সেটাও মানে হাজির করতে চান,
আমি তো আপনি যে কোনো তরুণের সঙ্গে কথা বলেন, একদম ইসলামী ছাত্র শিবির টিবির বাদ দিয়া, যারা ধর্মকে ইয়াংরা ধর্মকে রাজনীতির মূল হিসাবে না দেখে তাদেরকে বাদ দিয়ে আপনি যে কোনো ইয়াংয়ের সঙ্গে কথা বলেন, দেখবেন যে তারেক রহমানের এই যে গুড ইমেজ এটা তারা সাবস্ক্রাইব করে। জামিয়া রহমানের যে মুখপাত্র হওয়া, মানে তরুণদের যে মুখপাত্র হওয়া, এটা তারা সাবস্ক্রাইব করে। এখন এই জিনিসটা আপনি নিয়ে তো এই মধ্যবিত্তের যে এরিয়াগুলি, এই মির্জা আব্বাস এর একটা ব্যাপক এরিয়া, এই পুরা এরিয়ায় তো একটা দুইটা মধ্যবিত্তের ফ্যামিলি থাকে না, এই পুরা মানে বাংলাদেশের মধ্যবিত্তের একটা বড় অংশ এই জায়গাটায়, মানে অনেক বছর ধরে তার ইতিহাস সব কিছু মিলে এখানে আছে। ফলে এই জায়গাটায় আপনি তো এই আপনার যেই নতুন তরুণের সঙ্গে যেই সম্পর্ক আপনি রচনা করতে চান, সেটাতে তো আপনি এখানে ঢুকতে পারবেন না। এবং এই জায়গায় আপনার বাধা আপনার নিজের সিনিয়র নেতা বা তার যে গডফাদারশিপ ইত্যাদি। দেখেন, আমি মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনের আগে তার পক্ষে কাজ করছি বলতে চাই, কারণ আমি তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি বা তার যে রাজনীতি, তারা অবশ্যই চাঁদাবাজি ইত্যাদি জিনিসগুলিকে ব্যবহার করছে যেগুলো সত্য, কিন্তু তাদের তো অ্যাকচুয়ালি তাদের যে আদর্শ সেটা তো জামাত ইসলাম। ফলে আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঠেকানোর জন্য এবং মির্জা আব্বাসের সেই কন্ট্রোল যে তিনি করতে চেয়েছিলেন সেটা সহ আমি মির্জা আব্বাসের পক্ষে কাজই করছি বলতে চাই। ফলে এখন সেই বাস্তবতা যখন বদলায় যাচ্ছে, তখন তো এখানে বিএনপির এখানে মানে বিষয়টা নোটিশ করা দরকার। এখন বিএনপি তরুণদের সঙ্গে কি সম্পর্ক রচনা করবে সেটা বিএনপি সিদ্ধান্ত নিবে। কিন্তু বিএনপি যদি মনে করে যে তার এলাকায় তার এই যে মানে সিনিয়র নেতাদের, এই যে মির্জা আব্বাসদের এলাকা, আফরোজা আব্বাসের এলাকায়, এই লোকগুলির এলাকার পাতি মাস্তানেরা মানে একটা স্বরাজ কায়েম করবে এবং বিএনপি তরুণদেরকে সাপ্রেস করবে, এবং মানে বিএনপির এখানে কিছু বলার নেই, মনে করি যে বিএনপি এতে ধরা খাবে। আমি কোনো মানে ক্লিয়ার এখানে সরাসরি কোনো তথ্য হাজির করতে চাই না, তার কারণ এখানে তথ্য হাজির করার কারণে, ঘটনা হাজির করার কারণে আর অনেক ধরনের মানে আলাপ আলোচনা শুরু হইতে পারে, আমি সেদিকে যাইতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ধরনের ঘটনাগুলি ঘটতেছে, যে তরুণরা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে কেন গেছে, এখন সেই তরুণদেরকে এলাকায় সাপ্রেস করা হচ্ছে, এবং এইটার পিছনে, এই পুরা সাপ্রেশনের পিছনে আফরোজা আব্বাস আছে। আফরোজা আব্বাস অনেক ক্ষেত্রে এলাকার পাতি নেতাদেরকে এখন সাইজের উপর রাখছে, যে তোমাদের কারণে তোমরা নির্বাচনের আগে কাজ করতে পারো নাই, তোমরা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে হাঁটছো এই কেন্দ্রে, ফলে তোমরা এখন সাইজ দিব। আফরোজা আব্বাসের ঝাড়ি তারা খাইতেছে পাতি নেতারা, সেই পাতি নেতারা এখন প্রতিশোধ তুলতেছে এলাকার পিচ্ছি পোলাবাইনের উপরে। ফলে এইটা খুবই ভয়ানক একটা জায়গা আমি মনে করি যে, এবং আমরা যারা বিএনপি শুভাকাঙ্ক্ষী বলতে চাই, বিএনপির তরুণদের সঙ্গে বিএনপি সম্পর্কটা কীরকম হবে সেই জায়গায় যারা আমরা কাজ করতে চাই, আমি মনে করি যে আমাদের পরামর্শ বিএনপির মন দিয়ে শোনা উচিত। সিনিয়র নেতা মির্জা আব্বাস থাকুক, কোনো অসুবিধা নেই, মির্জা আব্বাস 200 বছর বাঁচুক, আমি তা চাই, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি বাঁচেন, আপনি তো দয়া করে আপনার মানে এই যে আপনার স্ত্রী এখন ক্ল্যান চালাবে, আপনার স্ত্রী এখন পিস্তলবাজি করবে এই এলাকার পাতি নেতাদেরকে দিয়া, সেটা তো আমরা অ্যালাউ করতে পারি না। ফলে এই যে বিপদগুলি বিএনপির নোটিশ করা উচিত, এবং আমি মনে করি বিএনপির এখানে সিরিয়াস একটা কনফ্রন্টেশন দরকার। বিএনপি যদি কনফ্রন্টেশন করে, আমি মনে করি যে বিএনপি উপকৃত হবে। তরুণদের সঙ্গে সম্পর্ক বিএনপি যদি সঠিকভাবে রচনা করতে পারে, তাইলেই কেবল বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সংসদে, ক্ষমতায়, বাংলাদেশ রাষ্ট্র পরিচালনায় বিএনপির যেই স্থায়িত্ব সেটা বড় হবে। আদারওয়াইজ তরুণদের বিরুদ্ধে এইসব এলাকার মহল্লার পাতি নেতাদেরকে লালাই দিয়া বিএনপি খুব কিছু উদ্ধার করে ফেলতে পারবে, আমি তা একেবারেই মনে করি না।